স্বাগত আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমরা আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আইলায় বিধ্বস্ত মানুষের পুনরায় গর্জে ওঠার কাহিনী নিয়ে নির্মিত হওয়া শুনতে কি পাও চলচ্চিত্র। এরই মধ্যে ছবিটি প্রদর্শন হয়েছে বিশ্বের বড় বড় 17টি চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র উৎসবে। সুন্দরবনের কোল ঘেঁষে বয়ে যাওয়া ভদ্রা নদীর পাশেই সুরতখালি গ্রাম। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার আঘাতে সেই গ্রামের স্বপ্নভাঙা মানুষের স্বপ্ন বুননের চিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করে নির্মাণ করা হয়েছে শুনতে কি পাও ছবিটি। আর এই ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে 2012 সালে পর্দা উঠেছিল প্রাচীনতম প্রামাণ্যচিত্রের আসর ডক লাইপোজিগের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতার। তখন থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শুরু কামার আহমদ সাইমনের। 2013 সালে 19টি আন্তর্জাতিক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র উৎসবের মধ্যে শুনতে কি পাও ছবিটি অংশগ্রহণ করেছে 17টিতে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্যারিসের গ্রা পি সিনেমা দু রিল, ডকুমেন্টারি ফেস্টিভ্যাল মিউনিক, পাটমোস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্রিস, অ্যান্টেনা ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল সিডনি, ওয়ান অ্যাকশন ফিল্ম ফেস্টিভ্যাল ইংল্যান্ড। কিছুটা প্রামাণ্যচিত্র ঢঙের এই ছবির গল্প রচনা, পরিচালনা, চিত্রগ্রহণ করেছেন কামার আহমেদ সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরিন। ছবিতে রাখি বৈদ্য, সৌমেন রায়, রাহুল রায়, প্রীতম মণ্ডল, দেবব্রত মণ্ডল ছাড়াও সুরতখালি গ্রামবাসী অভিনয় করেছেন। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, শুনতে কি পাও প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র, যেটা আমরা জানি যে একটা মিশেল ধরনের ছবি, এই ছবি নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন ছবির পরিচালক কামার আহমেদ সাইমন। আমরা তার সঙ্গে কথা বলবো ছবিটির নির্মাণ নিয়ে। কামার, স্বাগত আপনাকে স্টুডিওতে। আমরা দেখেছি যে এই শুনতে কি পাও চলচ্চিত্রটি নির্মাণ, এটা অবশ্যই আইলার মতো এরকম একটা আপনার বড় ঘূর্ণিঝড়, সেটা বলা যায় যে আমাদের দক্ষিণাঞ্চলকে লণ্ডভণ্ড করে দিয়েছিল সেই, এবং এটা খুব দূরের স্মৃতিও না, আমাদের একেবারেই তাজা স্মৃতি বলা যায় এই দুর্বিষহ স্মৃতিটা। সেখান থেকে রসদ নিয়ে আপনি যে চলচ্চিত্র নির্মাণ করেছেন, এটার মানে অনুপ্রেরণাটা কোথায়, কোথা থেকে মনে হলো যে এই জিনিসটি আমরা আসলে সেলুলয়েডে ধারণ করতে পারি? এই বিষয়টার অনুপ্রেরণা যদি কাউকে স্বীকৃতি দিতে হয় তাহলে আসলে আমাকে এই সুতারখালী গ্রামবাসীদের কথা বলতে হবে। তার কারণ হচ্ছে, আমি যখন প্রথম আইলার পরে এই গ্রামটা এমনি ঘুরতে যাই, আমি জাস্ট বোঝার জন্য আমি এক ধরনের ট্যুর শুরু করি। ভোলা থেকে বাগেরহাট পর্যন্ত প্রায় পুরো বেলটা আমি নৌকায় করে প্রায় 3 মাস ঘুরে বেড়াই, জাস্ট মানুষগুলোকে বোঝার জন্য, দেখার জন্য। সে সময়টায় আমি যখন শুরু করি, আমার ভেতরে এক ধরনের অভিমান বা এক ধরনের রাগ নিয়ে আমি যাত্রাটা শুরু করি। কারণ পত্রিকায় প্রতিদিন দেখছিলাম এই ধরনের মানুষের গল্প, এই ধরনের অনাচার যারা কিছুই করেনি তারা এই ধরনের একটা জিনিসের এফেক্টেড হচ্ছে। কিন্তু পরবর্তীতে এই মানুষগুলোর সাথে যখন আমি বসে গল্প করলাম, চায়ের দোকানে তাদের সাথে আড্ডা দিলাম, তাদেরকে ব্যক্তিগতভাবে জানা শুরু করলাম, তখন আমি অবাক হয়ে দেখলাম যে এদের মধ্যে যে প্রবল সাহস এবং স্বপ্ন দেখার একটা ক্ষমতা, সেটা আমাকে এক ধরনের দুমড়ে মুচড়ে দিল। মানে আমার নিজের বেড়ে ওঠা পুরোটাই নগরভিত্তিক, গ্রাম বাংলাকে আমার সেইভাবে আসলে আবিষ্কার করা বা দেখা সত্যিকার অর্থে এই ছবির মাধ্যমে। সো অনুপ্রেরণার জায়গাটা আমি পুরোপুরি এই গ্রামবাসীকেই দেব। এই ছবিটি যখন নির্মাণের ক্ষেত্রে গেলেন, আমরা দেখেছি যে এই ছবিতে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী আছেন, কিন্তু তার সঙ্গে সুতারখালী গ্রামের মানুষরাও সম্পৃক্ত ছিল। তো সেইটা একটু জানতে চাইবো যে কিভাবে এই পুরো চলচ্চিত্রটির সঙ্গে এই মানুষগুলিকে আপনি সম্পৃক্ত করলেন এবং তাদেরকে সেটা কীরকম চ্যালেঞ্জ ছিল। তার আগে জানতে চাইবো যে এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টিংয়ের বিষয়টা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলেন যে কীভাবে এই স্ক্রিপ্টিংটা করলেন, কারণ এটা আসলে একেবারেই একটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত। না, স্ক্রিপ্টটা বেসিক্যালি ঘটনাটা ব্যাকড্রপটা হচ্ছে যে একটা গ্রাম আইলা দুর্গত হয়েছে এবং সেই গ্রামটা পানিতে ভেসে গেছে, সেই জায়গা থেকে গল্পটার শুরু। এখন আমার নিজেরও ওই জায়গাটা গিয়ে পৌঁছানোটা ঠিক ওই মুহূর্ত থেকে, যে মুহূর্তে যখন দেখলাম যে গ্রামটা পুরো ভেসে গেছে, সেই জায়গায় গিয়ে আমি পৌঁছলাম। তারপর থেকে সেই গ্রামের মানুষ, তাদের এই চরিত্রগুলো, এদের মধ্যে আমি তাদের নিজেদের রোজনামচার ভেতর যে গল্পটা, সেই গল্পটাকে বোঝার চেষ্টা করা শুরু করি। এবং তারপর প্রায় 6 মাসের একটা সময় যায় যখন আমি তাদের সাথে যাওয়া আসার মধ্যে থাকি, টানা ছিলাম না, আমি যাওয়া আসার মধ্যে ছিলাম। তখন আপনার ওখানে
ওদের রোজ নামচার মধ্যে থেকে আমি নিজের মতো করে এক ধরনের ন্যারেটিভ লেখা শুরু করি, যে এই যে রাখি বৈদ্য, এই যে মেয়েটা, এর যে একটা প্রতিদিনকার সংগ্রাম, এই যে সৌমেন রায়, তার যে অভিমান, তার যে ক্ষোভ, সেই জায়গাগুলোকে আমি লিপিবদ্ধ করা শুরু করি। এবং ঢাকায় ফিরে এসে আমি সেটা নিয়ে এক ধরনের গল্পচ্ছলে একটা গল্প লেখার শুরু করি। এবং তাদের আগামী যে স্বপ্নটা তারা সামনে রেখেছে, যে তারা একদিন জমিটা উদ্ধার করবে, সেই জায়গাটাকে মাথায় রেখে আমি একটা ন্যারেটিভ বিল্ড আপ করা শুরু করি। এই স্ক্রিপ্টের মূল জায়গাটা, স্ট্রাকচারটা এখান থেকেই শুরু। এরপরে যখন আমি ওদের সাথে কাজ করার একটু শেয়ার করা শুরু করি, যে আমি আসলে তোমাদের এখানে একটা ছবি বানানোর কথা ভাবছি, তখন একটা মজার ব্যাপার হলো যে ওখানে একটা পুরো গ্রামে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেলো। কারণ ছবি বলতে প্রচলিত অর্থে যেটা মানুষ বোঝে, একজন নায়িকা থাকবে, একজন নায়ক থাকবে, একজন ভিলেন থাকবে, তাদের মধ্যে কে নায়ক হবে, কে নায়িকা হবে, এই ধরনের একটা এক ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে ওরা বুঝতে পারলো যে আমি আসলে প্রচলিত অর্থে যে ছবিটা বানাই সেটা আমি খুঁজছি না। তখন ওদের মধ্যে থেকেই আমি ওদের প্রতিদিনকার রোজনামচা নিয়ে ছোট ছোট সিকোয়েন্স তৈরি করা শুরু করলাম, ছোট ছোট শুটিং করা শুরু করলাম। সেখান থেকেই মূল স্ক্রিপ্ট এবং ওদের পারফরমেন্সের জায়গাটা আসে। তার মানে মানুষের যে কথন, সেখান থেকে আপনার স্ক্রিপ্টটা জীবনগাথা, চলে এসেছে, জীবন থেকে। আচ্ছা, একটু জানতে চাই যে 17টি চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে আপনার এই চলচ্চিত্র প্রদর্শন হয়েছে, তো এই চলচ্চিত্র প্রদর্শনীগুলিতে এই ছবিটি কিভাবে গেল সেটা যদি আমাদের একটু বলেন। এটা একটা জাস্ট ছোট জিনিস বলি, সেটা হচ্ছে এটা এখন পর্যন্ত আমি লাস্ট চেক করে আসলাম 19টা ক্রস করে গেছে, মানে সামনে আরো কিছু আসছে, 19টা অলরেডি স্ক্রিন হয়ে গেছে। এটা শুরুটা খুব ইন্টারেস্টিং। আমি যখন এই আইডিয়াটি নিয়ে কাজ করছিলাম এখানে কলকাতায়, তখন একটা এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারি বলে একটা ওয়ার্কশপ প্রোগ্রাম হচ্ছিল, যেখানে সারা পৃথিবী থেকে বিভিন্ন রকম মানে প্রামাণ্যচিত্রের যে বড় বড় উৎসব, ইটফা, পৃথিবীর বৃহত্তম উৎসব ইটফা, তারপর ডক লাইপজিগ, মানে এখান থেকে এদের পরিচালকরা কলকাতায় এসেছিলেন নেক্সট কী ধরনের কাজ হচ্ছে এই অঞ্চলে সেটা দেখার জন্য। সম্পর্কে দর্শক এই সঙ্গে নিচ্ছে আশার বাংলাদেশে একটা ছোট্ট বিরতির সঙ্গী থাকে। স্বাগত, বিরতির পর আবার ফিরে এলাম আশার বাংলাদেশে। আমরা কথা বলছিলাম সিদ্দিকী পাও ছবির পরিচালক কামার আহমদ সাহেবের সঙ্গে। আমরা ফিরে যাব তার সঙ্গে। কামার, আমরা বিরতির আগে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির অভিজ্ঞতা কিভাবে? হ্যাঁ, ওই কলকাতায় যে এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারি একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে এই ডক লাইপজিগ, যেটা জার্মানিতে অ্যাকচুয়ালি পৃথিবীর প্রাচীনতম প্রামাণ্য উৎসব, যেটা তার পরিচালক ওখানে ছিলেন। উনি আমার শুটিংয়ের কিছু রাশ দেখার পর থেকেই, তখন থেকেই উনি মানে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছিলেন ছবিটা কী অবস্থায় আছে। আমি যখন ফার্স্ট কাটটা রেডি করলাম, তখন সাথে সাথে উনি দেখতে চাইলেন খুব জোর করে, ইমেইলে বারবার যোগাযোগ করে। সেটাই প্রথম মানে যোগাযোগ। তারপর ওখানে যখন ডক লাইপজিগে এটা ওপেনিং ছবি হলো, সেখানে স্বাভাবিকভাবে ইউরোপের আরও অনেক, এমনকি নর্থ আমেরিকার আরও অনেক ফেস্টিভ্যালের, ইটফা বা সিনেমা দুরেল, প্যারিস, এরা সবাই ছিল পরিচালকরা। তারা এটা ওইখান থেকে শুরু, এবং তারপর প্রতিটা উৎসব আসলে ওটার একটা থেকে আরেকটা জাস্ট মানে আমরা কল পেয়েছি। আচ্ছা, মানে ওইখান থেকেই কমিউনিকেশন। হ্যাঁ, এই ক্ষেত্রে মানে সৌভাগ্যবান আমরা যে সাধারণত উৎসবের ক্ষেত্রে আপনাকে ছবিটা একটা জায়গায় সাবমিট করতে হয়, সাবমিট করার পর আপনার একটা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, ওয়েবসাইট বা আরও অন্যান্য ইয়ার মধ্যে দিয়ে। কিন্তু আমাদের ক্ষেত্রে ওই প্রথম যেটা ওই পরিচালকের হাত ধরে হলো, যে উনি নিজেই ছবিটা সিলেক্ট করলেন, তারপর আমাদের শুধু ফর্মালিটিটা মেনটেন করতে হলো। তারপরের প্রতিটা উৎসব আমরা এখন পর্যন্ত খুবই সৌভাগ্যবান যে আমরা কলটা পেয়েছি এবং আমরা জাস্ট ছবিটা পাঠাচ্ছি শুধু। আচ্ছা, এমনি রেসপন্স কিরকম মনে করেছেন? যে রেসপন্সের একটা খুব ইউনিক দিক আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি মোটামুটি ছবিটা সিডনি, জাপান বা লাইপজিগ, আমস্টারডাম, আমি অনেক জায়গায় স্ক্রিনিং করেছি। একটা জিনিস সবাই বারবার বলছিল যে এই বাংলাদেশ তো আমরা দেখিনি। হ্যাঁ, আমরা সাধারণত যে বাংলাদেশটার ছবি দেখি সেটার মধ্যে যে গল্পগুলো পাই, তোমার এখানে অনেক অনেক, বাংলাদেশ তো অনেক সুন্দর জায়গা, বাংলাদেশ তো অনেক, মানে তোমরা তো অনেক সাহসী, হ্যাঁ, তোমাদের এত নেগেটিভ নিউজ কেন শুনি? তখন আমি উত্তর দিয়ে বলেছি যে আসলে তোমরা নেগেটিভ নিউজটা বেশি প্রচার করো বলেই বোধহয় হয়তো শোনো, আমাদের এখানে পজিটিভও অনেক কিছু আছে। কামার, এই ছবিটা বানানোর ক্ষেত্রে যদি একটু বলেন যে কি কি চ্যালেঞ্জ আপনাকে নিতে হয়েছিল, কারণ এটা তো সেট আপটা ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, বানানোর ক্ষেত্রে সবচেয়ে যে জায়গাটা আমি সাফার করেছি বলে মনে করি, সেটা হচ্ছে যে প্রশিক্ষিত চলচ্চিত্র কর্মী
বা ট্রেন্ড ক্রু যেটাকে আমরা বলি। এখন সাধারণত কি হয়, যখন আপনার অনেক বড় ফান্ড থাকে টেলিভিশন কমার্শিয়ালের ক্ষেত্রে বা ফিকশনের ক্ষেত্রে, আপনি ইজিলি একটা বিরাট ক্রু নিয়ে মুভ করতে পারেন। কিন্তু এই জাতীয় প্রজেক্টের ক্ষেত্রে, যেটা পুরোপুরাই এক্সপেরিমেন্টাল, না ডকুমেন্টারি না ফিকশন, একটা গ্রামে গিয়ে একদম কর্দমাক্ত অবস্থায় পানির মধ্যে গিয়ে শ্যুট করছি, তো সেই জায়গাটায় আসলে ক্রু আমাকে সবসময়ই অনেক ফ্রেশ ইয়াং এনথুজিয়াস্টদের উপর রিলাই করতে হয়েছে। তো সেইখানে একটা সাফারিং ছিল, কারণ প্রচুর মেধাবী তরুণ আমাদের এখানে আসেন, কিন্তু প্রপার ট্রেনিং বা গ্রুমিংয়ের অভাবে তারা আসলে পুরো ব্যাপারটা সম্পর্কে এত কম ধারণা নিয়ে আসেন যে অল্পতেই তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এই জায়গাটা আমাকে খুব কষ্ট দিয়েছে। মানে আচ্ছা, আর শুনতে কি পাও নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা, দেশের মানুষদের কবে এটা দেখতে পারার সুযোগ হবে? শুনতে কি পাওয়াটা আমি দেশের মানুষকে দেখাবো বলেই বানিয়েছি, এবং এখন পর্যন্ত আমি বিশ্বাস রাখি আমরা মোটামুটি পুরো পরিকল্পনার মধ্যে আছি। আমরা সম্প্রতি একটা রেকি ট্যুর করে এসেছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমাদের এক্সটেন্সিভ ট্যুর হয়েছে। আমরা ঢাকা ছাড়াও ঢাকার বাইরে শ্রদ্ধেয় তারেক মাসুদকে উৎসর্গ করে তার রানওয়ে ছবির আদলে একটা ক্যারাভ্যান করে পুরো দেশব্যাপী ছবি দেখানোর একটা পরিকল্পনা করে রেখেছি। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় এটা আমরা শুরু করবো। মানে পরিস্থিতি একটু ভালো হলে, একটু শান্ত হলে, ঠিক এই পরিস্থিতি না, এই মুহূর্তে যে অস্থিরতা বিরাজ করছে চারপাশে, এর মধ্যে আমরা মনে করি না যে আমি আসলে দর্শককে আমন্ত্রণ জানাতে পারি। আরেকটা জিনিস, এই ধরনের ছবি একটু ডকু ড্রামা টাইপের যে ছবিগুলি, সেইগুলি বাংলাদেশে আসলে মানে এখন নতুনরা আসছে কিনা, কত বা আসলেও কিরকম আসছে, তাদের জন্য কি কি চ্যালেঞ্জ আছে? নতুনরা আসলে বাংলাদেশের শুধু ডকুড্রামার ক্ষেত্রে না, যে কোনো অডিওভিজুয়াল মিডিয়ামেই যখন আসছেন, সেখানে একটা সাংঘাতিক কনফিউশনের মধ্যে দিয়ে আসছেন যে তারা প্রপার যে ট্রেনিং যেটাকে বলে, সেটা নিজে একটা স্বশিক্ষিত হতে পারে, আর একটা হচ্ছে প্রশিক্ষিত হতে পারে, এর কোনোটার মধ্যে দিয়ে কিন্তু আসছেন না। এটা খুব মানে মানে আমি বলবো রিস্কি। ডকুড্রামা বা টেলিভিশন কমার্শিয়াল বা ফিকশনের চ্যালেঞ্জটা আমি দেখছি না জনারে, আমি চ্যালেঞ্জটা দেখছি যে শিক্ষার জায়গাটা, যে নিজেকে তৈরি করার জায়গাটা, মানে আমি কতটুকু প্রশিক্ষিত হয়ে আসছি বা কতটুকু স্বশিক্ষিত হয়ে আসছি। এই জায়গায় আমার মনে হয় যে ইনস্টিটিউট আমাদের এখানে এখনো সেইভাবে কোনো গড়ে উঠেনি, প্রাতিষ্ঠানিক যেটা হয়, সেটার সাংঘাতিক প্রয়োজন। ইনস্টিটিউটের ক্ষেত্রে ধরেন চলচ্চিত্র প্রকাশনা পরিচালনা যে সরকারি যে মাধ্যম আছে, এফডিসি আছে, তারা কোনো ধরনের মানে সহযোগিতা কি করতে পারে? মানে যথেষ্ট ইকুইপড মনে হয় আপনার? অবশ্যই সহযোগিতা করতে, ইকুইপমেন্ট পরে আসবে, আগে আসবে ইচ্ছা। আপনার যদি সদিচ্ছা হয়, তাহলে এফডিসি আমাদের সবকিছু প্রাণকেন্দ্র কিন্তু হওয়া উচিত। মানে তরুণদেরকে কিন্তু এফডিসির কোনো একটা প্যাকেজে ইনক্লুড করতে হবে, ইনক্লুসিভ হতে হবে। আপনি দেখবেন যে এফডিসিতে মানে যুগ যুগ ধরে যারা, উইথ অল ডিউ রেসপেক্ট আমি তাদেরকে বলছি, তারাই কিন্তু ওখানে এক ধরনের ক্ল্যান হয়ে বসে আছেন। এখানে যদি তরুণদের ছোট ছোট ওয়ার্কশপ হতে পারে, প্রোগ্রাম হতে পারে, ট্রেনিং হতে পারে, ডিপ্লোমা হতে পারে, এক্সপোজার হতে পারে, মানে সুযোগ দেওয়ার জন্য হতে পারে, মানে সম্পৃক্ত করাটা জরুরি। হ্যাঁ, এবং তাদের এক্সপেরিয়েন্স শেয়ারের সুযোগটাও ইনক্লুসিভ হওয়া, যেন মানে আমি এক্সক্লুসিভ হয়ে, আমি এক্সডিসি এক্সক্লুসিভ হয়ে আছে, প্যারালাল মিডিয়া এক্সক্লুসিভ হয়ে আছে, ইনক্লুসিভ হচ্ছে, সবার হাত মেলানো হচ্ছে। জি, কামার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের চলচ্চিত্র আরো বেশি সুনাম বয়ে আনবে দেশের জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আশার বাংলাদেশে। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়।